This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার। আজ সাধারণতন্ত্র দিবস। আপনাদের প্রত্যেককে সেই বিশেষ দিনের শুভেচ্ছা, আমার নিজেকেও, কারণ আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ। সাধারণের দিন আজ, আর সেই সাধারণের দিনেই খবরটা এলো। বিরল বেনজির অশান্তির মীমাংসা হতে পারে শীর্ষ আদালতে। বিচারপতি বনাম বিচারপতির লড়াইয়ে হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে, কারণ এটা বেনজির, এই সংঘাত বিরল। সাধারণের জন্য স্বস্তি হলো কি? দেখুন, আদালত আপনার জন্য, আমার জন্য শেষ ভরসার জায়গা। আর সেই আদালতে যখন অশান্তি হয় বিচারপতিদের মধ্যে, পাবলিকের আশঙ্কা থাকে বই কি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ 5 জনের ডিভিশন বেঞ্চ এই মীমাংসা করবে। শনিবার সকাল 10:30টায় শুনানি। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন আক্রমণ বিচারপতি সেনকে বিচারপতি গাঙ্গুলির। বিচারপতি সেনের রাজনৈতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গাঙ্গুলি। কি বলেছিলেন গতকাল? নির্দেশনামায় লিখেওছেন কি? ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, তাই সিবিআই এর FIR খারিজ হবে না। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও এটা লিখেছেন নির্দেশনামায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2 বিচারপতির এই বিরল সংঘাতের সূত্রপাত কি নিয়ে? মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তিতে দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বিচারপতি সেনের বেঞ্চে স্থগিত হওয়ায় এতটাই ক্ষুব্ধ হন তিনি যে প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? সাধারণের ভরসার শেষ জায়গাটার নাম আদালত, সেখানেই রাজনীতির প্রবেশ। সাধারণের জন্য তো আশঙ্কার। দেখা যাক শীর্ষ আদালতের এই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপে সেই ভরসার জায়গা কবে ফিরে আসে। তবে সাধারণের দিন আজ, আপনার দিন, আমার দিন, আমাদের সবার দিন। আমরা সবাই রাজা। সাধারণতন্ত্রের দিনে কথা তো বলতে পারি কি? আমরা গণতান্ত্রিক দেশে থাকি, সেই রাজাও নেই, সেই প্রজাও নেই, তবু আমরা স্বাধীন কি? চাইলেই নিজের মত আমরা জানাতে পারি। গণতন্ত্রে গণমতের দাম কতটা? শাসকের মত পছন্দ না হলে আপনি খুলেআম বলতে পারবেন? যে কোনো রং, যে কোনো দলের শাসকের বিরুদ্ধে পারবেন? কোনো জনপ্রতিনিধিকে জোর গলায় বলতে তার জয়ের পেছনে আপনার ভোটও রয়েছে, তাই আপনারও অধিকার রয়েছে তাকে প্রশ্ন করার? পারবেন? মজার বিষয় কি জানেন? সাধারণতন্ত্র দিনেই রাম রাজ্যের স্বপ্ন দেখছেন রাজ্যপাল। আর মোদিই তো বলেছেন রামই জাতীয় চেতনা। তো এই রামরাজ্য কেমন? চলুন দেখি। রামের মহিমা অপার। আর দেখুন না, 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হলো। এখন সেই রাম নামেই যেন মুজেছে রাজনীতিও। এবার সেই রাম নামের সূত্রেই চলে এলেন গান্ধীজি। কেন? আজ সাধারণতন্ত্র দিবসে গণতন্ত্রের উদযাপন হলো। সেখানেই বঙ্গবাসীকে বার্তা দিতে গিয়ে মহাত্মাকে স্মরণ করলেন রাজ্যপাল। আরও নির্দিষ্ট করে বললে, বোসের বার্তায় গান্ধীজির রামরাজ্য। গান্ধীজি বলেছিলেন রামরাজ্য তৈরি করার একটা মূল মন্ত্র উনি দিয়ে গেছেন। রামরাজ্য বলতে আমি মনে করি একটি স্বর্গীয় রাজ্য, দেবতাদের রাজ্য। দেখুন, ইতিহাস বলে অসহযোগ আন্দোলনের সময় প্রথম রাম রাজ্যের কথা শোনা যায় মহাত্মা গান্ধীর মুখে। ইয়াং ইন্ডিয়া পত্রিকাতেও তিনি লিখেছিলেন রাম রাজ্যের প্রাচীন আদর্শ নিঃসন্দেহে সত্যিকারের গণতন্ত্রের মধ্যে একটি। আর আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থান। বাংলার রাজ্যপালের মুখেই কি তাই গান্ধীজির রামরাজ্য? আর রাজনীতি?
সে কবে থেকেই তো রাম রাজ্যের কথা বলছেন শুভেন্দু অধিকারী, আজ আবার ব্যাখ্যা দিয়েছেন সুকান্ত মজুমদারও। আমাদের ভগবান রাম মানে ভগবান, আমরা হিন্দু, আর আপনাদের রাম মানে রাম হচ্ছেন রাজা, রাম রাজা, যিনি আদর্শ রাজা ছিলেন। যদি তাকে বলা হয় যে রাম রাজ্য কাকে বলে, তাহলে দুটো শব্দবন্ধ দিয়ে বলা যায়, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। কারো সাথে ভেদভাব না করে সবার উন্নয়ন, কিন্তু কারো তোষণ নয়। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। তোষণবিহীন রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে রাম রাজ্য। সেই রাম রাজ্য প্রতিষ্ঠার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। রাজনীতির ব্যাখ্যা শুনলেন। রামরাজ্য প্রতিষ্ঠার পথে দেশ, আর সেই রামরাজ্য প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেরণায় বিভিন্ন পরিকল্পনা আরম্ভ করা হয়েছে। আত্মনির্ভর ভারত, विकसित भारत, स्किल इंडिया ভারতকে শক্তিশালী করে তুলবে। দেশ আরো শক্তিশালী হবে, আর সেই পথে হেঁটেই রামরাজ্য। কে বলছেন? রাজ্যপাল সকালে রাজ্যপাল সাহেব চাকরি করেন, অ্যাপয়েন্টমেন্ট অথরিটিদের স্যাটিসফাই না করলে চাকরিটা চলে যাবে। রাজ্যপাল তো নতুন কিছু বলেননি, গান্ধীজিও তো এই রামরাজ্যের স্বপ্ন দেখতেন, এবং রামরাজ্য মানে সেটাই যেখানে পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষ আগামী 5 বছর বিনা পয়সায় রেশন সামগ্রী পাবে, এটাই রামরাজ্য। আগে তো পায়নি কোনো মানুষ বিনা পয়সায় রেশন সামগ্রী, নরেন্দ্র মোদী আসার পর পেয়েছে। নিঃসন্দেহে রাম রাজ্যের গণতন্ত্র এমনি যা সাধারণ মানুষকে দ্রুত সুবিচার পেতে সাহায্য করবে। রাজ্যপালের কথা শুনে মনে হচ্ছে যে এই মানুষের সমস্যার সমাধান এগুলো মোদির রাজ্যে হয় না, এগুলো রামরাজ্য যখন হবে তখন হবে। রাজনীতির মুখে রামরাজ্য, আর রাজ্যপালের মুখে গণতন্ত্রের সুবিচার। নিঃসন্দেহে রাম রাজ্যের গণতন্ত্র এমনি যা সাধারণ মানুষকে দ্রুত সুবিচার পেতে সাহায্য করবে। রাজ্যপালের মুখে গণতন্ত্রের সুবিচার, আর রাজনীতি সেখানে তো বাইনারি। কিন্তু রামরাজ্য হচ্ছে না, এখানে রাবণ রাজ্য চলছে ভারতবর্ষে, যেখানে প্রত্যেকটা মানুষ অসহায় মনে করছে। আমেরিকার একটি লোক যখন করোনার ভ্যাকসিন নিচ্ছে, সেই একই সময় আপনার আমার পশ্চিমবঙ্গের গ্রামে বসা 8 পৌরে শাড়ি পরা মহিলা একজন, সেও একই সময়ে ভ্যাকসিন নিচ্ছে। এটা হচ্ছে মোদি ম্যাজিক, এটাকেই রামরাজ্য বলে। তার দায়বদ্ধতা কার প্রতি? সংবিধান অনুযায়ী সংবিধানের প্রতি থাকা উচিত। তার দায়বদ্ধতা হচ্ছে নাগপুরের প্রতি, হোম মিনিস্ট্রির প্রতি, আর কেন্দ্র সরকারের প্রতি। এই জন্যই তো আমরা সরকারি কমিশনে বলেছিলাম রাজ্যপাল পদটাই তুলে দেওয়া, পদ চুকে যাবে। বলতে আমরা সাহস আছে বলুক। নিম্নবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না, কৃষক শ্রমিকের সমস্যার সমাধান হচ্ছে না, এটা খুবই ভালো কথা। রাজ্যপালকে শুধু জিজ্ঞেস করুন রামরাজ্যে সীতার অবস্থানটা কোথায়, এটা বেটার রাজ্যপাল বলতে পারবেন। এই রামরাজ্য যে যেমন পারলেন তেমন ভাবে ব্যাখ্যা করলেন। আসলে রামরাজ্য কিরকম হবে, কোন রামরাজ্যের স্বপ্ন দেখাচ্ছেন রাজ্যপাল, সেটা তো বিতর্কের বিষয়। তবে এখন যা দেখবেন তাতে আপনিও বলবেন এ একেবারেই রাজনীতির মৃগয়া। লোকসভা ভোট এখনো ঘোষণাই হয়নি, তবে মাঘের শীতেও রাজনীতিতে গরম বাংলা। এই আবহে আবার ঘোষণা হয়ে গেল পদ্ম সম্মান, পদ্মভূষণ, পদ্মবিভূষণের তালিকা। তাতে পদ্মভূষণের তালিকায় বাংলার 3 জন। মরণোত্তর সম্মান পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ, আর পদ্মভূষণ সম্মান অভিনেতা মিঠুন চক্রবর্তীও পাচ্ছেন। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি, আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। People and the country has recognized my work. Raghupati Raghav Raja Ram
पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सन्मति दे भगवान। রামরাজ্যের কথা আবার মনে করিয়ে দিলেন উষা উত্থুপ। রঘুপতি রাঘব রাজা রাম গাইলেন। শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ, সবকো সম্মতি দে ভগবান, সবার সুমতি হোক। যে রামরাজ্যের স্বপ্ন সবাই মিলে দেখাচ্ছেন, সেখানে সাধারণের জায়গা যেন থাকে, জোর গলায় বলার জায়গা যেন থাকে। সাধারণতন্ত্র দিবসে ঠোঁট কাটার এই দাবিটাই থাকলো। তবে ওই যে মৃগয়ার কথা বলছিলাম, সে কথায় আসা যাক। সেই মৃগয়াতেই শুরু হলো মিঠুন চক্রবর্তীর প্রথম ছবির নাম মৃগয়া। আর গুরু আজ মহাগুরু মিঠুন চক্রবর্তী এখন বিজেপিতে। রাজ্যে এলেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে জেলায় জেলায় সফর করেন। বিশিষ্ট অভিনেতার পদ্ম সম্মানে ইতিমধ্যে শুভেচ্ছাও জানিয়েছেন সুকান্তবাবু। আর সেই মহাগুরুর পদ্ম সম্মানেই এবার তাল কাটল রাজনীতিতে। পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ। এটা নিয়ে আমি কি বলবো? আপনারা জানেন আমাদের গর্বের বিষয়, আমাদের ঘরের ছেলে, বাংলার ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী বিশিষ্ট অভিনেতা, তিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ্ম পুরস্কারে এইবার সম্মানিত হয়েছেন। তিনি নিশ্চয়ই ভালো অভিনেতা। আই রিপিট, মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা। তিনি অতীতে পর্দায় এবং বর্তমানে মঞ্চে ভালো অভিনয় করছেন, রাজনীতির মঞ্চে। তো এটা পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয়, এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বড় অ্যাক্টর তো কেউ নেই এই রাজ্যে। উনি অ্যাক্টিংয়ে সর্বসেরা, গানে সর্বসেরা, ছবি আঁকাতে। সন্ধ্যা মুখোপাধ্যায় যার গান শুনতে চাইতেন, তিনি তো বিরাট বড় ব্যক্তিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠালো, তখন তিনি বলেছিলেন আমাকে এই সম্মান কখনো কেউ দেয়নি, আমি ভাই হিসেবে বোনকে চিরদিন মনে রাখবো। তারপরেই যে তিনি বিশ্বাসঘাতকতা করলেন, তার যে মঞ্চের যে অভিনয়, তার এটা পারিশ্রমিক। স্বাভাবিকভাবে মিঠুন চক্রবর্তী যোগ্য কি না মুখ্যমন্ত্রী ছাড়া তো কেউ বলার নেই। মুখ্যমন্ত্রী তাকে যোগ্য মনে করছেন না। উনি খুব ভালো অ্যাক্টিং করতে পারে, সে বিষয়ে আমাদের কোনো বিষয় সন্দেহ নেই। উনি প্রথম কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী তার বয়সে, নাতির বয়সী অক্ষয় কুমারও বহুদিন আগে পেয়ে গিয়েছে পদ্মশ্রী। একজন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা, তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন, আর সেটা নিয়ে 3.5 বছর জেল খাটা একজন কটাক্ষ করছে। তাকে স্বীকৃতি দেওয়ার হতো, তাহলে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার 2015 থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন। মুচুন্দা তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন, একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো, কারণ কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন এখন, উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে উত্তর কলকাতার কুণাল ঘোষকে পেলে পড়ে। এই পদ্ম সম্মান যারা পায় তাদেরকে রাষ্ট্রের হয়ে কাজ করতে হয়, দেশের হয়ে কাজ করতে হয়, তারা যাতে পদ্ম ফুল হয়ে কাজ না করে সেই আবেদনটাই রাখবো। কুণাল ঘোষ বললেন মিঠুন চক্রবর্তী রাজনীতির মঞ্চে অভিনয়ের পারিশ্রমিক পেয়েছেন পদ্মভূষণ। দেখুন, গতকালই পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রের সরকার। দেশের 110 জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন 8 জন। পুরস্কার প্রাপকদের মধ্যে যেমন উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পী রয়েছেন, তেমনই রয়েছেন জঙ্গলমহলের প্রান্তিক শিল্পীরাও। সেখানেও কি কোনো বার্তা খুঁজলো নাকি রাজনীতি? আগে পদ্ম পুরস্কার নিতে আমরা দেখতাম লোক উঠতো কোট টাই প্যান্ট পরে। এখন বদলে যাওয়া ভারতবর্ষে, মোদিজির ভারতবর্ষে, আমাদের আপনাদের স্বপ্নের ভারতবর্ষে মানুষ খালি পায়ে পদ্ম পুরস্কার, খালি পায়েও পদ্ম পুরস্কার নিতে ওঠে। এটাই হচ্ছে মোদিজির কৃতিত্ব, বদলে যাওয়া ভারতবর্ষ। অনুষ্ঠানটার সময় যখন পুরস্কারটা নিতে যান, তখন যদি কেউ একটু সাজসজ্জা করে যান, তো তাকেও ছোট করার কোনো অধিকার সুকান্ত মজুমদারের নেই। যেখানে পুরুলিয়ার সুদূর প্রান্তরে একজন মানুষ, তিনি গাছ লাগিয়ে গেছেন নিস্তব্ধে, কোনো পুরস্কারের আশা না করে, তাকে পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চোখ খুঁজে নিয়ে সম্মানের সাথে
তাকে সামনে নিয়ে আসে পদ্ম পুরস্কারের আলোয়। সেটা দিয়ে কি কোথাও ভোট বার্তা যে একেবারে নিচু স্তর পর্যন্ত? না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে দেখে শিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকে সম্মান দেয়া থেকে এই ঘরানাটা বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের প্রত্যন্ত চা বাগানে একজন মুসলিম দাদা, মুসলিম শব্দটি ব্যবহার করি না আমরা, কিন্তু করলাম এই জন্য কারণ আমাদের রাজ্যে এই শব্দটি অতি পরিমাণে রাজনীতিতে ব্যবহৃত হয়। যিনি তার বাইকের সাথে আরেকটি অংশ লাগিয়ে অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়ে অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত হয়ে যান, তাকেও মাননীয় প্রধানমন্ত্রীর চোখ খুঁজে বের করে পদ্মর আলোয় নিয়ে আসে। এই যে প্রান্তিক মানুষকে সম্মান দেয়া, এই যে বিভিন্ন পেশার প্রান্তিক মানুষদের তুলে আনা এবং সমাজের বা সরকারের কিছু সম্মান, গুরুত্ব, স্বীকৃতি, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন, সেটাকেই নকল করা হচ্ছে। কি দেখছেন তাহলে? পদ্মতর্ক, সেখানেও সেই আমরা ওরা, মানে সম্মানের আমরা ওরা। রামরাজ্য সাধারণতন্ত্র দিনে এই রামরাজ্য বিজেপির মুখেও, আবার রাজ্যপাল বোস আনন্দের আতিশয্যে তার মুখেও রামরাজ্য। বাংলা যদি একদিন সেই রামরাজ্যের দিকেই এগিয়ে যায়, সেখানে শেখ শাহজাহানরা থাকবেন কোথায়? সন্দেশখালির বাঘ এখনই তো বেড়াল। সেই যে একবার অডিওয়ে গর্জন শোনা গিয়েছিল, তারপর আর টু শব্দটি নেই। সেই বাঘের গর্জন না থাক, বাঘের অনুগামীরা আজ গর্জন করলেন। আর সেই গর্জনই যখন আদালতে হাতিয়ার করতে চাইল ইডি, আড়াল থেকে নিশ্চয়ই বাঘ শুনেছেন, চুপসে বেড়াল হয়ে গেছেন। এই গর্জন যে আদালতে হলো, তার বিরুদ্ধেই মিছিল বেরোলো আজ। বেরোলো কখন? শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি চালিয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে। সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে প্রতিবাদ সভা। কিন্তু কিসের প্রতিবাদ? কারা করলো? দেখুন। এটা প্রতিবাদ মিছিল, যে ছবি এক্ষুনি দেখলেন। তৃণমূলের ঝান্ডা হাতে, শাহজাহানের কয়েকশো অনুগামীর মুখে স্লোগান। শুনলেন তো, বুঝে গেছেন নিশ্চয়ই নিশানায় কে? রাজ্যের বিরোধী দলনেতা, চোরের পাল্টা সোর, চোর। দাপুটে শাহজাহানের লোক লস্করও কি মনে করছেন এই ইডি সিবিআই এর পিছনে শুভেন্দুই? তৃণমূল অবশ্য এই ন্যারেটিভ আগেই তৈরি করেছে। বিজেপির এজেন্সি পলিটিক্সের কথাও বলেছে। সন্দেশখালির প্রতিবাদ সভায় সেই সুর আজও শোনা গেল। যত চমকাবে, যত ধমকাবে মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তিশালী হবে। আজকে সন্দেশখালির মাটিতে বলছি, সন্দেশখালির মা বোনদের, সন্দেশখালির ভাইদের যত চমকাবে, তত সন্দেশখালির মানুষ শক্তিশালী হবে, তত প্রতিবাদ করবে, তত এগিয়ে যাবে, তত বিজেপি নিধন হবে। সেই সভা থেকে প্ল্যাকার্ড হাতে, স্লোগানে সর্বত্র একটাই বার্তা দেওয়া হলো যে ইডি সিবিআই দিয়ে সন্দেশখালিকে দমানো যাবে না, এখানকার মানুষকে দমানো যাবে না। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর কথা শুনলেন তো? এভাবেই পাল্টা চাপ তৈরির কৌশল নিচ্ছে তৃণমূল, নাকি লোকসভার আগে সন্দেশখালির দাপুটে নেতার পরিণতি আঁচ করেই দলকে চাঙ্গা করতে পথে শাসক বিধায়ক? সাধারণত এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে, সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, এলাকায় ঘুরছে, তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে। শেখ শাহজাহান সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে, সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে। আমার কাছে খবর আছে ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি, তার বাড়িতে সে আত্মগোপন করেছিল। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে। শেখ শাহজাহান কোথায় তা নিয়ে রাজনীতির নানা মুনির নানা মত। শুক্রবার লেটেস্ট আপডেট দিলেন শুভেন্দু। সন্দেশখালির 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছেন।
খুব বড় বড় কথা না শেখ শাহজাহানের। বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী থমাসের সংরক্ষণে। সরবেড়িয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। শুভেন্দু যখনই শাহজাহানের গোপন ঠিকানা দেন, সূত্র হিসেবে শাসক দলের নাম জুড়ে দেন। শেখ শাহজাহান মমতা পুলিশের আশ্রয়ে। এটা জোর দিয়ে বোঝাতেই কি বলছেন তৃণমূলের লোকজনই তাকে খবর দিচ্ছেন। শাসকের অস্বস্তি তো বাড়িয়েছেন মন্ত্রী অখিল গিরি। শেখ শাহজাহান কোথায় আছে যদি থানা না জানে, অথচ মন্ত্রী জানে। আর সব থেকে বড় কথা, মন্ত্রী জানে মানে মুখ্যমন্ত্রীও জানেন। আসলে কি এটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড বলে, ধরা পড়লে জেলে যাবে, তো মমতা ব্যানার্জি অলরেডি জেল মন্ত্রীকে অ্যাক্টিভেট করে দিয়েছেন। সেটাই প্রমাণ হলো, কারামন্ত্রী বলে দিয়েছেন উনি বাইরে গেছেন। এবার ওনার দায়িত্ব এটা বলা যে কোথায় গেছেন। তার মানে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলছেন। এবং এটা বোঝা যাচ্ছে যে জেল হেফাজতে ইডি সিবিআই না পাঠালেও শাহজাহানকে বিজেপি কিন্তু জেলমন্ত্রীর হেফাজত, তৃণমূল কিন্তু জেলমন্ত্রীর হেফাজতে রেখেছে শাহজাহানকে, এটা তো বোঝা গেল। এই যে শাহজাহান বেপাত্তা, তাতে আর একজনের নামও তো আসছে, সন্দেশখালীর নাম্বার 2 শিবু হাজরা। অভিযোগ শাহজাহানকে গা ঢাকা দিতে মদত দিয়েছেন শিবুই। অনেক কষ্টে সেই শিবুর দেখা মেলে। এখনো পর্যন্ত তিনি তৃণমূলের লিডার, মানে তৃণমূলের লিডারই আছেন। আইন ব্যবস্থায় যেটা থাকবে সেটা তো কারোর হাত না, সেটা আইনি ব্যবস্থা। আমার মনে হয় না রেশন দুর্নীতির ব্যাপার যেটা বলছে, কিন্তু রেশনের সাথে কিভাবে যুক্ত আমি ঠিক মাথায় আসছে না। আমাকে যদি তদন্তের স্বার্থে যদি ডাকে অবশ্যই যাব, কেন যাব না আমি। শেখ শাহজাহানের বাড়ি থেকে নির্বাচনী শংসাপত্র সংক্রান্ত যে নথি ইডি বাজেয়াপ্ত করেছে, তাতেও শিবুর নাম। তিনিও বিশাল সম্পত্তির মালিক। 2006 থেকে ব্যবসাদার, রাজনীতি করার আগে আমি একজন বিজনেসম্যান। আমি বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি প্রমাণ নিতে চান, আপনারা রাজপুর সোনারপুর যাবেন, বারাইপুরে যাবেন, উলুবেড়িয়াতে যাবেন, কেএমডিএতে যাবেন, যে আমার যে ওয়ার্ক অর্ডার আছে কি না, আমি কাজ করেছি কি না। এদিকে ইডির সূত্র বলছে 29 জানুয়ারি হাজিরা এড়ালে শাহজাহানকে ফের তারা সুযোগ দিতে চায়। পরপর আরও 2টো নোটিশ দিয়ে অপেক্ষা করবেন। বাঘকে জালে পড়ার আগে কি বেড়ে খেলার সুযোগ করে দিচ্ছেন? তেজটা দেখে নিতে চাইছেন ইডির গোয়েন্দারা। আচ্ছা, শুভেন্দুবাবু যে এত জানেন, ইডিকে জানিয়েছেন? একা বিরোধী দলনেতা কেন, অখিল গিরিও তো এত জানেন। ইডিকে, পুলিশকে জানিয়েছেন। তৃণমূল আবার শাহজাহানের হয়ে গলা ফাটাচ্ছে। তৃণমূলে চলছেটা কি? কি দিয়ে কি ঢাকার চেষ্টা? শোনাবো আর এক মন্ত্রী, মানে প্রাক্তন মন্ত্রীর কথা। শুনলে বুঝবেন তৃণমূলের অন্দরে ঠিক কি চলছে। সৌমেন মহাপাত্র, শুনুন। আজকে জানেন তো পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন, তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন। এ তো আক্ষেপ, কিন্তু এরপর তিনি যা বলেছেন তা কার্যত হুঁশিয়ারি, ভদ্রভাবে। একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয়। যে থ্রেশহোল্ড লেভেল, মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে, তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ? আরে আপনিই তো বিস্ফোরণ ঘটিয়ে দিলেন মহাপাত্র মহাশয়। তৃতীয় শক্তি মানে কি? তার মতো বিক্ষুব্ধরা জোট বেঁধে কোনো পদক্ষেপ করবে? অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে কোনো পদক্ষেপ? দেখুন, যাই হোক, ভোটের আগে শাসক দলের দুশ্চিন্তা বাড়বে না তো? বলতে পারবো না উনি কি বলেছেন। ফলে এটা, উনি তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা, এখন কি বলেছেন সবার সবসময় সব মুডের কথার উপর কোনো মন্তব্য করা যায় না। কুণাল বাবুরা বোধহয় এখনো ধরতে পারেননি তৃতীয় শক্তি কি। দেখুন, পাঁশকুড়া পুরসভার একটা মেলায় এই বিস্ফোরণ ঘটিয়েছেন সৌমেন মহাপাত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরে, শুভেন্দুর জেলায়। মন্তব্য করতে চাইলেন না ঠিকই মুখপাত্র, তা বলে কি সিঁদুরে মেঘ ঢেকে দেওয়া যায়? আর এক কথা বলি, তৃতীয় শক্তি এদিকে আর ওদিকে, ঘরের মধ্যেই বিরুদ্ধ শক্তি। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন হওয়ার কথা ছিল। দুস্থদের হাতে তুলে দেওয়া হবে কম্বল, কিন্তু হলো কই?
তৃণমূলের দুই গোষ্ঠীর চেহারাটা দেখুন। শাসক দলের দুই গোষ্ঠী বিবাদে তপ্ত আসানসোল দক্ষিণের 57 নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রাম। প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল সমর্থিত 16 আনা কমিটি। একই সঙ্গে গ্রামে আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করে বেশ কয়েকটি পরিবার। অতিথি হিসাবে ডাকা হয় পাশের ওয়ার্ড 58 নম্বরের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়াকে। ব্যাস শুরু হলো ঘরের অশান্তি। যেহেতু আমাদের জায়গায় ওরা দাদাগিরি করে অ্যাকচুয়ালি কম্বল বিতরণ করতে এসেছিল, আমরা সেটা একদম প্রতিবাদ করেছি, তীব্র প্রতিবাদ করেছি। সে করতে পারে আমাদের 57 নম্বর ওয়ার্ডের নয়, 58 নম্বর ওয়ার্ড থেকে এসেছিল, এসে আমাদের জায়গায় অকুপাই করে একটা তৈরি করেছে, মঞ্চ, স্টেজ। এই ল অ্যান্ড অর্ডার প্রবলেম একটা হওয়ার সম্ভাবনা ছিল। যারা ইচ্ছা করে গন্ডগোলটা পাকানোর চেষ্টা করছিল তারা পারেনি। সমিত মাঝি আমাদের কোনো হেল্প করেন না, উল্টে আমরা যদি ওর কাছে যাই তো বলে কি আমার কাছে সময় নেই, আমি যেতে পারবো না। দাদার কাছে গেছি, দাদা আমাদের হেল্প করেছে।